দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে, সেনা প্রধানের আহ্বান। টাঙ্গাইলে শিক্ষা সফরের 4 বাসে ডাকাতির ঘটনায় 4 জন গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার, মোবাইল সহ মালামাল উদ্ধার। টাঙ্গাইলে চলন্ত বাসে ঘটেনি ধর্ষণের ঘটনা, মিথ্যা খবর প্রচারকারীদের শাস্তির দাবি গৃহবধূর। চট্টগ্রামে জামিনে বেরিয়ে বেপরোয়া হচ্ছে অপরাধীরা, 2 মাসে 80টির বেশি ছিনতাই ও ডাকাতি। রমজান উপলক্ষে কাল থেকে সারা দেশে কম দামে মিলবে ডিম, মুরগি ও গরুর মাংস, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সমগ্র বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের দোসরদের দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে দলের বর্ধিত সভায় লন্ডন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এদিকে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে শুরু হয় বিএনপির বর্ধিত সভা। 7 বছর পর আয়োজিত সভায় অংশ নেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত 6 স্তরের 3,500 নেতা। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে দেয়া ভার্চুয়ালি বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 5 আগস্টের পরের অর্জনকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। পরে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে। এ ফাঁদে বিএনপি পা দেবে না। বাংলাদেশে গণতন্ত্র এবং বিএনপি সমার্থক। দেশে গণতন্ত্র থাকলে বিএনপি থাকে, গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থ বিপন্ন হয়। মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জাতীয় নির্বাচনের সময় হয়তো ঘনিয়ে আসছে। তাই দলকে কোনো ব্যক্তি নয়, বরং দলকে এ ব্যাপারে ধীরে ধীরে আপনারা প্রস্তুত করুন। একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার ভোটের প্রয়োগের অধিকার। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির বর্ধিত সভার বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সভাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহানারা পারভিন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত বিএনপির এই বর্ধিত সভায় বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই সাথে মহাসচিব সহ শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে আমরা যতদূর জানি যে তৃণমূল নেতাকর্মীরা বক্তব্য রাখছেন, তাদেরকে লটারির মাধ্যমে বক্তব্য রাখতে বলা হয়েছে। সর্বশেষ সেখানকার কি পরিস্থিতি জানাবেন? নেতাকর্মীরা কি বলছেন? তৃণমূলের নেতাকর্মীরা তৃণমূলের নেতাকর্মীরা এখন কথা বলছেন। দ্বিতীয় অধিবেশন চলছে এখন। জানেন, যারা সারা বাংলাদেশ থেকে বিএনপি নেতাকর্মীরা এসেছেন বিভিন্ন স্তরের, 6টি স্তরের, তারা এখন কথা বলছেন। এবং বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে নিজেদের দলের বিভিন্ন পরিস্থিতি তুলে ধরছেন, বিভিন্ন এলাকার সমস্যা, দলের কিছু কৌশলগত বিষয়ে তারা কথা বলছেন। তারেক রহমান সেসব কথা শুনছেন। আমি এখানকার পরিবেশটা আপনাকে যদি দেখাতে চাই, যদিও এখানে সাংবাদিকদের জন্য এই আসনটি, এই অধিবেশন কিন্তু ঠিক কাভার করার জন্য নয়, আমরা একটু দূরে রয়েছি।
বিভিন্ন এলাকা থেকে ৩৫০০ নেতা অংশ নিয়েছেন। এখানে আছেন স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসন, উপদেষ্টা, জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা, সদস্যগণ এবং সকল মহানগর, জেলা, থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবরাও আছেন বিএনপির ১১টি সংগঠন, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতারা। আসলে তারা নিজেদের দলের, এটা আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ মিটিং। 2018 সালের 4 ফেব্রুয়ারি হয়েছিল সর্বশেষ বর্ধিত সভা এবং সেখানে খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন। আজকে আমি যেটা দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন এলাকায় আসলে অনেক, এত বড় একটা দল, নানান সম্ভাবনা এবং সমস্যা রয়েছে, নিজ নিজ এলাকার বিভিন্ন পরিস্থিতি তারা তুলে ধরছেন। চাঁদাবাজির অভিযোগ আছে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও আসছে এবং আগামী নির্বাচনে ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়া হবে বা দেওয়ার দাবিও উঠেছে। আমি কয়েকজন যারা এসছেন তাদের ইন্টারভিউ করেছি যে এখানে ঠিক তারা কি বলছেন। তারা বলেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে 31 দফাকে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য এবং 31 দফার পাশাপাশি দলে যেন অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে না পারে, বিভিন্ন দলের, বিশেষ করে তারা বিগত আওয়ামী লীগ বা ফ্যাসিবাদীর দোসরদের বুঝিয়েছেন যে তারা যেন আসতে না পারে এবং বিএনপি যেন আরো ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারে। শক্তভাবে কিন্তু যে কোনো শৃঙ্খলা বিরোধী কাজে না জড়ানোর জন্য নেতাকর্মীদের এখান থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে বৈঠকটি চলবে এবং 7টার দিকে সমাপনী ভাষণ দেবেন, দ্বিতীয় পর্বের অধিবেশনে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর এখন লটারির মাধ্যমে নির্বাচিত নেতারা কথা বলছেন এবং এদিকে সেদিকে অনেকে রয়েছেন। আর প্যান্ডেলের মূল যে প্যান্ডেলের নিচে অধিবেশনের অংশ নিয়েছেন অনেকে, এবং যারা নির্বাচিত হয়েছেন বা যারা লটারিতে কথা বলার সুযোগ পাচ্ছেন তারা মূলত খুবই কৌশলগত একটি মিটিং, খুবই নিজেদের একটা ঘরোয়া মিটিং করতে পারি। দ্বিতীয় অধিবেশনে আমি শুনছি যে বিভিন্ন নেতারা যারা সারা বাংলাদেশ থেকে এসছেন তারা আসলে খুব গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কাছে তুলে ধরছেন, কারণ তার সঙ্গে এই সংযোগ কিন্তু হয়ে ওঠে না। বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের, দলের প্রধান যে নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনেক বিষয় উপস্থাপনে তাদের রয়েছে, বিভিন্ন এলাকার দলের, এবং সেই সংকট সমস্যার কথা কিন্তু তারা তুলে ধরছেন এবং তারেক রহমান সেগুলো শুনছেন এবং সবশেষে তিনি আসলে নেতাকর্মীদের জন্য, এই যারা এসছেন আজকের অতিথি নেতাদের, তাদের উদ্দেশ্যে তিনি সমাপনী ভাষণ দেবেন সন্ধ্যা 7টায়। বিএনপির বর্ধিত যে সভা চলছে সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন। দেশের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে সেনাবাহিনীর সব সদস্যকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত করা হচ্ছে বলে জানান তিনি। রাজশাহী সেনানিবাসে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 7ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান। তাকে গার্ড অফ অনার দেয় সেনাবাহিনীর চৌকস দল। পরে সেনাপ্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্য স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে। তাদেরকে প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনীর রেজিমেন্ট আধুনিকায়ন হয়েছে, নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্রশস্ত্র সংযোজন করা হয়েছে। ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। প্রধান অতিথির বক্তব্য শেষে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধান। পরে সেনা সদস্যদের সাথে দরবারে যোগ দেন জেনারেল ওয়াকারুজ্জামান। জীবনের প্রাতে নবীন আশা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হলো সিলেটে, তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার দিবাগত রাত 2:55 সিলেট অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.3। বিষয়টি নিশ্চিত করে সিলেট অফিসের আবহাওয়াবিদ সজীব হুসাইন জানান, এ বছরের শুরুতেই একবার ভূমিকম্প হয় সিলেটে। এরপর গতকাল আবার ভূমিকম্প হলো, যার উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁওয়ে। হঠাৎ এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে। এ সময় বাসাবাড়ি থেকে বের হয়ে আসেন অনেকেই। টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া স্বর্ণালংকার, মোবাইল সহ মালামাল। বুধবার ঘাটাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের 4টি বাসে ডাকাতি হয়। ওদিন রাতেই ঘাটাইল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে তো আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে, বাকি যাদের গ্রেপ্তার করা হয়নি তাদের আটকে কি ধরনের অভিযান পরিচালিত হচ্ছে, সেই সাথে জানাবেন যেগুলো মালামাল ডাকাতি হয়েছিল তার সবগুলোই কি ফেরত পাওয়া গেছে কিনা? আপনার শেষ কথাতে আসি, সব মালামাল ফেরত হয়েছে কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর বাকি যারা সম্পৃক্ততা রয়েছে বা এই ডাকাতের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে, এমন তথ্য আমাদেরকে জানিয়েছে। এর সাথে আরেকটি তথ্য যোগ করে, যে 4 জনকে গ্রেপ্তার করেছে সেখানে একটি শব্দ ব্যবহার করেছে ওই প্রেস রিলিজে, সন্দিগ্ধ 4 জন, অর্থাৎ সংদিগ্ধ শব্দটি তারা ব্যবহার করেছে। এবং এই সংদিগ্ধ শব্দটি কেন ব্যবহার করেছে এই বিষয়ে জানার জন্য আমরা টাঙ্গাইলে যিনি পুলিশ সুপার রয়েছে মোহাম্মদ মিজানুর রহমান, তার সাথে কথা বলার জন্য আমি কয়েকবার চেষ্টা করেছি মোবাইল ফোনে। তিনি ফোন ধরেননি বা তিনি ফোন ব্যাক না করার কারণে এই বিষয়টি সুস্পষ্ট হতে পারেনি। এর বাইরে যদি যোগ করি, এই বিষয়টি নিয়ে কথা বলেছি এই মামলার যিনি আয়ো হয়েছেন ঘাটাইল থানার যিনি ইনভেস্টিগেশন ইনচার্জ, তার সাথে কথা বলেছি সজল খান। তিনি যেটা বলেছেন যে সংদিগ্ধ 4 জনকে ঘাটাইলের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তো জানতে চেয়েছিলাম তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে কিনা বা বাকি যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে এদের সহযোগিতা নেওয়া হবে কিনা। তিনি যেটা বলেছেন যে এদেরকে শুধুমাত্র আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং যিনি মামলা করেছে বাদী পরিচয় নিশ্চিত করবে এই মর্মে একটি আবেদনও তারা কোর্টে দাখিল করেছে। অর্থাৎ যিনি বাদী হয়েছেন তিনি এসে শনাক্ত করবেন যে এরা ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল কি ছিল না। এই হচ্ছে সংদিগ্ধ 4 জনের যে বিষয়টি পুলিশ বলছে তার বিষয়। এখন পর্যন্ত এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের ঘাটাইলের 4 বাসে ডাকাতের সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। টাঙ্গাইলের মির্জাপুরের রাজশাহীগামী চলন্ত বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। যাকে নিয়ে ধর্ষণের সংবাদ প্রচার হয়েছে সেই গৃহবধূই ঘটনাটিকে গুজব বলছেন। মিথ্যা খবর প্রচারকারীদের শাস্তিও দাবি করছেন তিনি। গত 17 ফেব্রুয়ারি রাতে চলন্ত বাসে ডাকাতির সময় নারী যাত্রী শ্লীলতাহানির খবর প্রচার হয় গণমাধ্যমে। 17 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি হয়। এ সময় এক নারী যাত্রীকে ধর্ষণের খবর আসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে। বাসে এক নারীর বক্তব্য অনুযায়ী বিভিন্ন গণমাধ্যমে ধর্ষণের খবর প্রচার হয়। তবে যে নারীকে ধর্ষণের শিকার বলা হয়েছে নওগাঁর ওই গৃহবধূ বলছেন সবই গুজব। ওইরকম কিছু না, শুধু কি আমার হাত থেকে ছুরি বের করার সময় আমার হাতে আঘাত ছিল, যার কারণে আমি একটু কান্নাকাটি করছিলাম, এটা ঠিক আছে। কিন্তু তারা ভেবে নিয়েছে যে আমার সঙ্গে ধর্ষণ হলো, এটা কিভাবে সম্ভব? কোন আমার সঙ্গে তো আমার দাদা ছিল, কিছুক্ষণের জন্য তাকে দাঁড় করে রাখছিল। মিথ্যা খবরে সম্মানহানির জন্য গুজব প্রচারকারীদের শাস্তির দাবি করেছেন ওই নারী। এটা যে প্রচার করলো, যে মিডিয়া যারা এই মিডিয়াটা ছাড়ছে তাদের কাছেও আমার একটাই প্রশ্ন, যে আমার কাছে তারা না আসে কিভাবে এই কথাগুলো ছাপায় ওরা। আমি চাই এখন আমার যেটা নয় সেটা কেন বলা হলো, আমি এর বিচার চাই। বাসটির আরেক যাত্রী রাজশাহীর চারঘাটের রেহানা বেগম জানান, সেদিন ডাকাতি হলেও বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি। আমাদেরকে সম্মান
সম্মান দিয়ে অবশ্য কথা বলছে আমার সঙ্গে, তারপরও একজন সামনে থেকে বলছে যে খালা আমাদের মহিলাদেরকে কোনো অসম্মান করিস না, এরকম কথা একটা কানে আসছে আমার। ডাকাতির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন বাস যাত্রী নাটোরের ওমর আলী। তার অভিব্যক্তি এবং যাবতীয় তথ্যপত্র সংগ্রহ করে আমাদের কাছে প্রাথমিকভাবে এখন পর্যন্ত এটুকু পরিষ্কার হয়েছে যে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির ঘটনায় কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। মামলায় এ পর্যন্ত প্রধান অভিযুক্ত সহ গ্রেপ্তার 5 জনকে আন্তজেলা ডাকাত দলের সদস্য বলছে পুলিশ। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে জামিনে বেরিয়ে বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। নগরবাসী বলছেন, শুধু সাধারণ মানুষ নয়, ছিনতাইকারী ও ডাকাতদের কবলে পড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পুলিশের তথ্য মতে বন্দর নগরীতে 2 মাসে 80টির বেশি ছিনতাই ও ডাকাতি হয়েছে। 2 মাস আগেও চট্টগ্রামের বারেক বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশের হাতে আটক হন জুয়েল ও রবি। জামিনে বের হয়ে আবারও একই অপরাধে যুক্ত হন তারা। এবারও ঠিক একই স্থানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মঙ্গলবার পুলিশের উপর হামলা চালান এই 2 জন সহ ছিনতাই চক্রের বাকি সদস্যরা। ছুরিকাঘাতে আহত করেন 2 পুলিশ সদস্যকে। সাধারণ মানুষ ছিনতাইকারী হামলার শিকার হলেও পুলিশের ওপর এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই সাব ইন্সপেক্টর 2 জনই ধরছিল। এরা ওই একই এলাকায় এই কাজগুলি করে। এরা আসলে ছোটখাটো চোর না, এরা অরিজিনালি ডাকাত এবং এদের নামে ডাকাতি মামলাই আছে এদের, এবং বড় বড় কাজ করে ওরা। পুলিশের তথ্য মতে বন্দর নগরীতে জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 80টির বেশি ছিনতাই ও ডাকাতি হয়েছে। জামিন পেয়ে বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারী ও ডাকাতরা। তারা কিন্তু জামিন নিয়ে বের হয়ে এসেছে এবং তারা সেই পূর্বের অপরাধমূলক কার্যক্রমে তারা আবার জড়িত হয়ে গেছে। তারা যখনই জামিনে বের হয়ে এসেছে, তারা যে এলাকার সে এলাকা হঠাৎ করে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা বিশ্লেষক ও আইনজীবীরা বলছেন, অপরাধীদের লাগাম টানতে মাঠ পর্যায়ে পুলিশের কৌশলে আনতে হবে পরিবর্তন। পুলিশ ধরতে পারতেছে না আসামিদেরকে, এটা তো আমাদের বিশ্বাস হয় না। এসব অপরাধীদেরকে ধরা পুলিশের জন্য এটা কোনো ব্যাপার না। আমরা আশা করব যে অতি সত্বর পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে। একদিকে পুলিশ যেমন অসহায় বোধ করবে অপরাধী শনাক্তে, আর অপরাধীরা সেখানে উৎসাহিত হবে অপরাধ সংগঠন করার জন্য। পুলিশের অনুপস্থিতিটা সে লক্ষ্য করবে, যখনই অনুপস্থিত থাকবে সেখানে সেই সময়ে সে অপরাধ করে পালিয়ে যেতে পারবে। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান অনুসারে গত 6 মাসে চট্টগ্রাম নগরীতে গত বছরের তুলনায় অপরাধ বেড়েছে 40%। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রমজান উপলক্ষে কাল থেকে সারা দেশে কম দামে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারে ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ঢাকার 25টি পয়েন্ট সহ দেশের বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালু রাখা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ ছিল দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা। তবে বাজার এখনো স্থিতিশীল না হওয়ায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কম দামে পণ্য বিক্রি করবে। বিভিন্ন পণ্য কম মূল্যে বিক্রি সম্ভব তা প্রমাণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারের সেই স্থিতিশীলতাটা যেহেতু এখনো আসেনি, আমরা চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা যতটুকু পারি আমরা সরবরাহ করি, এবং এটা প্রমাণ করা যে বাজারে যে মানে একটা কৃত্রিম উচ্চ মূল্য রাখা হয়, সেটা চাইতে যে কম দামে দেওয়া সম্ভব সেটা আমরা প্রমাণ করতে চাই। কাজে আমরা সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নবগঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জরুরি সংবাদ সম্মেলন করছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চেষ্টা করা হয়, তবে প্র্যাকটিক্যালি যে বিষয়টি হয়েছে, আমরা কিন্তু এখানে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিকভাবে সচেতন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের এখানের যে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকাটি করি, কিন্তু দুঃখজনক হলো সত্য, কালকে সেটি আমরা প্রকাশ করতে পারিনি। তো
তো এখানে যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, আমরা জাতির সামনে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, জুলাইয়ের শহীদদের যে স্পিরিট, যে আনুমানিক 2000 মানুষ জীবন দিয়েছেন, 30,000-এর বেশি আহত হয়েছেন, এই যে মানুষজন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এক দফা আন্দোলনে যোগ দিয়েছেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করেছেন, এই যে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে। সেই লক্ষ্যে আমরা সকল ধরনের স্টেক হোল্ডার, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী কিন্তু আমাদের এই ছাত্র সংগঠন আমরা কানেক্টেড রাখছি। আর আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করতে চাই, আমাদের এটি যেহেতু আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা আসলে সম্ভব নয়। যেটা আমরা করতে পারি, আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে কমিটি আহ্বান করবে এবং বিভিন্ন ইউনিট ভিত্তিক তারা কমিটি প্রস্তুত করবে এবং পরবর্তীতে কাউন্সিলের ভিত্তিতে সেখানে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে। তো এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, সেখানে কমপক্ষে 6 মাস সময় লাগবে সারা দেশের প্রত্যেকটি ইউনিটে কমিটি প্রণয়ন করতে। তো আমরা দেখছি যে সারা দেশে আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠনে যোগ দেওয়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা কালকে উৎফুল্ল দেখতে পেয়েছি, তাদের মধ্যে আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি। তো আমরা সবাইকে শান্ত থাকার অনুরোধ করব, সবাইকে আহ্বান জানাবো আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হন। আমাদের ইতিমধ্যে আমরা যে কেন্দ্রীয় কমিটি গঠন করেছি, সেই কমিটি সারা দেশের বিভিন্ন ইউনিটে, বিভিন্ন সংসদে তারা কমিটি আহ্বান করবেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জরুরি সংবাদ সম্মেলনে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। চট্টগ্রাম থেকে অপহরণের 1 সপ্তাহ পর 1.5 বছরের শিশুকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, হাসপাতাল স্টেশন এলাকা থেকে অপহরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব শিশুদের ছবি ও ভিডিও পাঠানো হতো নিঃসন্তান দম্পতিদের কাছে। পরে তাদের বিক্রি করা হতো কয়েক লাখ টাকায়। গত 17 ফেব্রুয়ারি চট্টগ্রাম রেল স্টেশন থেকে যে শিশুকে তুলে নিয়ে যাওয়া হয়, পরে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পরিবারের কাছে 1 লাখ টাকায় বিক্রি করে চক্রটি। বুধবার ওই শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাচ্চাদের আনাগোনা বেশি, সেসব এলাকায় ঘোরাফেরা করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে তাদের যে বিভিন্ন ক্লায়েন্ট আছে তাদের সাথে সে ছবি আদান প্রদান করে এবং সেই ছবি যদি কোনো ক্লায়েন্টের পছন্দ হয়, সেই বাচ্চাটিকে তারা চুরি অথবা অপহরণ করে যে চাহিদা করে তার নিকট বিক্রি করে দেয়। 5 দফা দাবিতে 4র্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টার্ন ছাড়া অন্য চিকিৎসকরা রুটিন অনুযায়ী সেবা দিচ্ছেন। জরুরি বিভাগ সহ সব বিভাগের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকার দোহারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় 14 জন আহত হয়েছেন। লুট হয়েছে 7 ভরি স্বর্ণালংকার। পুলিশ জানায়, গতরাতে বিলাসপুর শেখেরঘাট এলাকায় ব্যবসায়ী নীলুয়ার হোসেনের বাড়িতে হানা দেয় 15 থেকে 20 জনের একদল ডাকাত। এ সময় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে 7 ভরি স্বর্ণালংকার লুট করে তারা। ঘটনা টের পেয়ে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় গুলি ছোঁড়ে তারা। এতে আহত হন 14 জন। আটক করা হয় এক ডাকাতকে। আহতদের মধ্যে 9 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান চলছে। মানুষের চিল্লাপাল্লা শুই না বাসায় থেকে বেড়াইছি, বেড়ানোর পর আমার সামনে পেঁচছে ডাকাই, পেঁচার পর আমার পায়ে গুলি করছে। লুটপাট করে যখন নাকি বেরিয়েছিল তখন যারা চাপতেছিল আর কি, তাদের সবারই আক্রমণ আর কি গুলি করতেছিল।
সাভারে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, গোপন খবরে মধ্যরাতে ঢাকা আরিচা মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ 5 ডাকাতকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ। এছাড়া সাভারের আনন্দপুরে অন্য একটি অভিযানে 7 লাখ টাকা সহ চোর চক্রের 1 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে 5 জন পলায়ন করে এবং 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়া যায় এবং যে 5 জনকে গ্রেপ্তার করা হয় তারা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। কিছু দেশীয় অস্ত্র, রামদা, কুড়াল, তারপরে ডাকাতির যে সমস্ত ত্রিফলা থাকে সেগুলো সহ তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। রাঙামাটির সাজেকে ভয়াবহ আগুনে রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি বিপাকে পড়েছেন কর্মচারী ও ট্যুরিস্ট গাইডরা। এ ঘটনায় কর্মসংস্থান হারিয়েছেন 300 কর্মী। মালিকরাও তাদের দিতে পারছেন না কোনো সহায়তা। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবারের আগুনে বিরানভূমি সাজেকের রুইলুই পাড়া। সেখানকার রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট সহ নানা স্থাপনা পুড়ে বেকার হয়ে পড়েছেন 3 শতাধিক কর্মী। আয়ের পথ বন্ধ হওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এসব মানুষ ও তাদের পরিবার। মালিকের পাশাপাশি আমরাও অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের স্টাফ ম্যানেজারও অনেক ক্ষতিগ্রস্ত। রেস্টুরেন্টের মানুষগুলো, রিসোর্টের মানুষগুলো, সকল স্টাফ, আমরা ট্যুরিস্ট গাইড, কিভাবে পরিবারের কাছে যে মুখ দেখাবো, কিভাবে আমাদের সংসার চলবে। ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন উল্লেখ করে উদ্যোক্তারা বলছেন, সহায় সম্বল হারানোয় কর্মীদের পাশে দাঁড়াতে পারছেন না তারা। আমরা নিঃস্ব হয়েছি কর্মচারী নিচ্ছে, কারণ আমাদের উপরে আমরা ইনকাম করতে পারলে কর্মচারীকে দিতে পারি, এখন আমরাও নিঃস্ব। আমার কর্মচারী ছিল 12 থেকে 13 জন, ওদেরও কর্মসংস্থান নাই এখন, ওদেরকেও বাসায় পাঠিয়ে দিয়েছি। স্বল্প আয়ের এসব মানুষের বিকল্প কাজের পাশাপাশি তাদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের যেন দ্রুত একটা কর্মসংস্থান একটা ব্যবস্থা করা যায় এবং তাদেরকে যদি কোনো ধরনের আর্থিক প্রণোদনা দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো দুর্ঘটনা নাকি নাশকতা, সুষ্ঠু তদন্ত করে তা বের করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সকালে রোয়াখালীতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। একই দাবিতে বরিশাল খুলনা মহাসড়কে মানববন্ধন করেন ঝালকাঠির বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে অপরাধীদের শাস্তির দাবি জানান তারা। গাজীপুর জেলা আইনজীবী সমিতির অফিসে হামলা ও কোর্ট প্রাঙ্গণ থেকে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মিছিল বের করা হয়। পরে বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা জানান, বুধবার আদালত থেকে 2 ভাইকে অপহরণের ঘটনায় মামলা হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এ অবস্থায় আইনজীবীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচার প্রার্থীকে অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। বুধবার আদালত এলাকা থেকে মামলার আসামি মিলন মিয়া ও বাবুল মিয়াকে মারধর করে অপহরণের অভিযোগ ওঠে বাদী পক্ষের বিরুদ্ধে। জাহাজ ভাঙা শিল্প বন্ধে দেশে ও আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্রের প্রতিবাদ এবং শিল্পের সংকট নিরসনের দাবি জানিয়েছে চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় সমাবেশে এই দাবি জানান তারা। শ্রমিক নেতারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক আইন মেনে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো। এরই মধ্যে 10টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন ইয়ার্ডে রূপান্তর হয়েছে। এছাড়া শ্রমিক সহ ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ সহ নানা ব্যবসা যুক্ত হয়েছে এর সাথে। সম্প্রতি এই খাত বন্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন নেতারা। পাশাপাশি এই শিল্প নিয়ে সম্প্রতি পরিবেশ উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তারা। উপদেষ্টা মহোদয়ের যদি কোনো আপত্তি থাকে, প্রশ্ন থাকে, তাহলে উনি আসুক, উনি শিপইয়ার্ডগুলো পরিদর্শন করে দেখুক আগের শিপইয়ার্ড এবং বর্তমান শিপইয়ার্ডের মধ্যে কতটুকু পরিবর্তন হয়েছে। এই শিল্প বন্ধ হলে হাজারো মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। উনি বলছে এখানে বনায়ন করার জন্য।
মেঘনা, ডাকাতিয়া আর ধনাগোদা নদীতে অন্তত 1000টি জাগ ও বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা হচ্ছে, অথচ মৎস্য আইনে এটি দণ্ডনীয় অপরাধ। এতে মাছের স্বাভাবিক প্রজননে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। অবৈধ এসব বেড়া ধ্বংসে সেনা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালাবে বিআইডব্লিউটিএ। প্রবহমান ধারায় বেড়া কিংবা বাঁধ দিয়ে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু এই আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে চাঁদপুরে। বিভিন্ন এলাকায় মেঘনা, ডাকাতিয়া আর ধনাগোদা নদীতে দেয়া হয়েছে বাঁশের বেড়া ও জাগ। স্থানীয়দের অভিযোগ, আইন অমান্যের নেপথ্যে রয়েছে প্রভাবশালী মহল। এতে পানি প্রবাহের পাশাপাশি নৌযান চলাচলও ব্যাহত হচ্ছে। আপ ডাউন করে 15টা লসে জাকের লোকে কুয়াশার সময় খুবই অসুবিধা হয়ে যায়। অনেক সময় দেখা গেছে দোনো পাশে জাগ, নদীর দোনো সাইডে জাগ, সেই জন্য আমাদের চলতে যায় অনেক দুর্ঘটনা কবলিত হয়। মৎস্য গবেষকরা বলছেন, বেড়া বা জাগের কারণে মাছের বিচরণ মারাত্মকভাবে সীমিত হয়, ক্ষতিগ্রস্ত হয় প্রজনন প্রক্রিয়ার প্রতিটি ধাপ। দেশীয় প্রজাতির মাছের জন্য তাদের রিপ্রোডাকশন, তাদের বিচরণ, তাদের মাইগ্রেশনে একটা হুমকিস্বরূপ প্রভাব ফেলে। এই ট্র্যাপের কারণে নদীর যে স্রোতধারায় মাছের যে বিচরণ, এটা কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হয়। অবৈধ এ কাজ বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। নৌপথে এ ধরনের বাঁশের বেড় দিয়ে নৌযান চলাচলে বাধাগ্রস্ত করা আইনত অপরাধ। জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড এর সমন্বয়ে শীঘ্রই এ বিষয়ে আমরা উচ্ছেদ সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া ও ধনাগোদা নদীর 10টি পয়েন্টে এমন বাঁশের বেড়া ও জাগ রয়েছে প্রায় 1000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের প্রকৃতি ও জলাশয় রক্ষায় সব শ্রেণী পেশার মানুষকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অন্যথায় চট্টগ্রামকে রক্ষায় যারা আমৃত্যু লড়াই করে গেছেন তাদের অবদান ম্লান হয়ে যাবে। বুধবার বিকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মরণোত্তর 21 পদক পাওয়ায় দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরীর স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন চট্টগ্রামের উন্নয়নে ইউসুফ ছিলেন অন্তঃপ্রাণ। আমৃত্যু এ শহরের জন্য কাজ করেছেন তিনি। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির আয়োজনে অনুষ্ঠানে দৈনিক আজাদির সম্পাদক এম.এ. মালেক, পূর্বকোণের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী সহ অনেকে অংশ নেন। চট্টগ্রামের সৌন্দর্য উন্নয়ন মানুষ এটাই চায়। আজকে বেলুয়ার দিকে আছে, ডেভারপার আছে, ডেভারপার তো রেলের জায়গা দখল করে ফেলছে। এইগুলো নিয়ে আপনারা উঠে আসুন, আমি আছি আপনাদের সাথে, আমি থাকবো। আমি চাই চট্টগ্রামের মানুষ অ্যাটলিস্ট একটা নিঃশ্বাস নিক। নীলফামারীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। দুপুরে বিজিবির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়, যার বাজার মূল্য 2,01,00,000 টাকা। বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কাজ করে যাচ্ছে। এটি ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে জব্দকৃত এসব মাদক ধ্বংস করা হচ্ছে। খাগড়াছড়িতে হয়ে গেল বসন্ত বরণ ও পিঠা উৎসব। সকালে সরকারি মহিলা কলেজে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে বর্ণিল সাজে কলেজের প্রত্যেক বিভাগের নিজ ব্যবস্থাপনায় পিঠার স্টল বসে। এতে ভাপা, চিতই, পাটিসাপটা সহ প্রায় 1/2 পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পড়াশোনার পাশাপাশি বিনোদনের প্রয়োজনে এই কলেজে প্রতি বছর বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। এর সাথে শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।